কলকাতা টিভি ডিজিটালে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি অঙ্কুর। শোলে হয়তো অনেকেই দেখেছেন। শোলেতে বীরুর ভূমিকায় ধর্মেন্দ্র বলেছিলেন চাক্কি পিসিং, এই কথাও নিশ্চয়ই অনেকেরই মনে আছে। রাজনীতির ময়দানে এই চাক্কি পিসিং শব্দটা অত্যন্ত ভাইরাল হয়ে গিয়েছিল মাত্র বছর কয়েক আগে। তখন মহারাষ্ট্রের বর্তমান মুখ্যমন্ত্রী বিজেপি নেতা দেবেন্দ্র ফডনবিস তিনি বলেছিলেন তৎকালীন এনসিপি নেতা অজিত পাওয়ার, যিনি সেচ দুর্নীতিতে অভিযুক্ত হয়েছিলেন, তাকে ওই জেলের ঘানি টানাবেন এবং সেই জন্যই তিনি ওই শোলের ডায়ালগটা ব্যবহার করেছিলেন যে অজিত পাওয়ার চাক্কি পিসিং করবেন জেলেতে বসে। তা যে কোনো কারণেই হোক, রাজনীতির যে পরিস্থিতি বদল হয় সেই বদলেই এই মুহূর্তে দেবেন্দ্র ফডনবিসের যে সরকার, সেই সরকারে উপমুখ্যমন্ত্রীর ভূমিকায় অবতীর্ণ সেই অজিত পাওয়ার, এনসিপি অজিত তার বর্তমান দলের নাম। তো সেই অজিত পাওয়ারের পুত্র পার্থ পাওয়ার তিনি বর্তমানে একটি জমি বিতর্কে তার নামে অভিযোগ উঠেছে। কি সেই জমি বিতর্ক? সেই জমি বিতর্ক হচ্ছে মহারাষ্ট্রের পুনের কোরেগাঁও পার্ক এরিয়া। এই কোরেগাঁও পার্ক এরিয়াকে সেখানে একটি জমি কিনেছেন এই পার্থ পাওয়ার, যে জমিটাকে কেন্দ্র করেই যত রকমের গন্ডগোল। কি জমি? মাহার ভাতান ল্যান্ড বলা হয় ওই ল্যান্ডটাকে, যেটা মূলত ভূমিহীন দলিতরা যাতে ওখানে চাষাবাদ করতে পারেন, থাকতে পারেন, সেই জন্যই এই জমি আইনত কেউ কিনতেও পারে না, কেউ বিক্রিও করতে পারে না। সেই জমিতে আইটি পার্ক করবেন বলে 40 একর জমি কিনে ফেলেন এই অজিত পাওয়ারের পুত্র পার্থ পাওয়ার, তার সঙ্গে তার অংশীদার, তারই আত্মীয় দিগ্বিজয় অমর সিং পাতিল। 40 একর জমি, যার বাজার দর প্রায় 2000 কোটি টাকা, সেই জমি মাত্র 300 কোটি টাকায় কিনে ফেলেন এই অজিত পাওয়ারের পুত্র। এবং কেনার পর তার জন্য যে রেজিস্ট্রেশন করতে হয়, আমরা সকলেই জানি জমি কিনতে গেলে তার রেজিস্ট্রেশন করতে লাগে। মাত্র 500 টাকা দিয়েছিলেন তিনি। বকেয়া পড়ে রয়েছে রেজিস্ট্রেশনের জন্য 25 কোটি টাকা, তাও জমি তার নামে। এবং করবেন বললেন আলমাডা আইটি পার্কে, তিনি বললেন আইটি ডেভেলপমেন্ট, ইনফরমেশন টেকনোলজি ডেভেলপমেন্টের কাজ করবেন বললেন, কিন্তু কি করছেন তিনি? মোটর বাইক মেরামতি, বিভিন্ন 4 চাকার গাড়ি মেরামতি এবং আমাদের ঘরোয়া যে সমস্ত যন্ত্রপাতি খারাপ হয়ে গেলে যে সমস্ত মেরামতি, সেই সমস্ত মেরামতির কাজ চলছে আইটি পার্কের বদলে। খুব স্বাভাবিকভাবেই এই বিষয়টি নিয়ে বিরোধীরা সোচ্চার হয়। তারা উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ারের পদত্যাগ দাবি করে এবং তিনি যদি স্বেচ্ছায় পদত্যাগ না করেন তাহলে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনবিস যেন তাকে সরিয়ে দেন, অপসারিত করেন, সেই দাবিও করে বিরোধীরা। একই সঙ্গে এই যে দুর্নীতির অভিযোগ, সেই অভিযোগের প্রেক্ষিতে অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে একটি তদন্ত করার দাবি জানায় তারা। একের পর এক বিরোধীদের রাজনৈতিক চাপে শেষ পর্যন্ত অতিরিক্ত মুখ্য সচিবের নেতৃত্বে একটি তদন্ত কমিটি গঠন করা হয়, যে তদন্ত কমিটি এই তদন্ত শুরু করেছে। খুব স্বাভাবিকভাবেই তদন্ত কেমন চলছে জানার ইচ্ছা হয়। সেই তদন্ত হচ্ছে যে ভারতীয় জনতা পার্টি সবসময় বলে জিরো টলারেন্স, দুর্নীতির ক্ষেত্রে তারা কোনো রকম তাদের সহনশীলতা নেই। আজকে ভারতীয় জনতা পার্টির সরকার মহারাষ্ট্রে, এবং সেই সরকার কিভাবে তদন্ত করছে? প্রথমত একটি এফআইআর লজ করা হয়েছে। সেই এফআইআরে উপমুখ্যমন্ত্রীর পুত্র পার্থ পাওয়ার, তার নামই নেই। অথচ এই যে 40 একর জমি কেনা হয়েছে, সেই 40 একর জমি কেনার ক্ষেত্রে যে সংস্থা আলমাডা আইটি, সেই আলমাডা সংস্থা 99% মালিক অজিত পাওয়ারের পুত্র পার্থ পাওয়ার, আর 1% মালিক তারই আত্মীয় এই দিগ্বিজয় অমর সিং। কিন্তু পার্থ পাওয়ার তার পাওয়ার অফ অ্যাটর্নি এই দিগ্বিজয় অমর সিংকে লিখে দিয়েছেন, ফলে জমি রেজিস্ট্রেশন হয়েছিল এই দিগ্বিজয়ের নামে, এফআইআরও দায়ের হয়েছে এই দিগ্বিজয়ের নামে। সেখানকার যিনি রাজস্বের যিনি মন্ত্রী, রেভিনিউ মিনিস্টার, তিনি বলছেন যেহেতু আইনত জমিটি রেজিস্ট্রেশন করার সময় পার্থ পাওয়ারের আত্মীয় দিগ্বিজয় নাম ছিল, সেই জন্যে পার্থ পাওয়ারকে এফআইআর থেকে মুক্তি দেওয়া হয়েছে। এফআইআরে নাম উঠেছে তার আত্মীয়র, এবং যদি তদন্তের ক্ষেত্রে পার্থ পাওয়ারের ভূমিকা পাওয়া যায় তাহলে সেই পার্থের নাম চলে আসবে তদন্তের মধ্যে এবং এফআইআরেও নাম উঠবে। ইতিমধ্যেই এই অবস্থা সঙ্গীন বুঝতে পেরে এই পার্থ পাওয়ার তিনি কি বলছেন?
তিনি বলছেন এই যে জমির যে চুক্তিটা তিনি করেছিলেন সেই চুক্তিটা তিনি বাতিল করতে চান এবং তার জন্য যাবতীয় নথিপত্র তিনি ইতিমধ্যেই জমি রেজিস্ট্রেশনের জন্য যে দপ্তর রয়েছে সেই দপ্তরে ইতিমধ্যেই তিনি জমা দিয়ে দিয়েছেন, যাতে এই জমির চুক্তিটাই বাতিল হয়ে যায়, যাতে তিনি এই পুরো বিষয়টা থেকে অব্যাহতি পেয়ে যান। আর এখনো পর্যন্ত একদিকে যেমন এফআইআরে শুধুমাত্র দিগ্বিজয়ের নাম উঠেছে, অন্যদিকে একজন সাব রেজিস্ট্রার তার বিরুদ্ধে পদক্ষেপ করেছে সরকার। তার কি দোষ? সাব রেজিস্ট্রারের দোষ যে জমি কেনা যায় না বা বেচা যায় না, সেই জমি কিভাবে বেচা হলো এবং সেই জমির নিবন্ধীকরণ কি করে হলো, সেই দোষেই তার চাকরি গেল। তার বিরুদ্ধে একটা আলাদা এফআইআর করে তদন্ত করছে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন জোট সরকার। মহারাষ্ট্রের জোট সরকারে এভাবেই তদন্ত চলছে। আর এখানে চাক্কি পিসিং যে কতটা হবে পার্থ পাওয়ারের ক্ষেত্রে, সেটাও খুব সহজেই অনুমেয়। আর বিরোধীরা বলে যাচ্ছে যে এখনো পর্যন্ত কোনো তদন্তই হচ্ছে না এবং সেই তদন্তে মূল অভিযুক্তেরই নাম বাদ গিয়েছে। তাহলে এই তদন্তের নিয়ে কি আদৌ মানে কিছু প্রত্যাশা থাকা স্বাভাবিক? সত্যি প্রশ্ন উঠে যাচ্ছে, আদৌ এই তদন্ত শেষ পর্যন্ত নিরপেক্ষ ও স্বচ্ছ হবে কিনা। যে বিজেপি সবসময় বলে যে তারা অত্যন্ত নিরপেক্ষ স্বচ্ছ তদন্ত করে এবং আইনের পথে চলবে, এই ধরনের কথাবার্তা বলে, জিরো টলারেন্স টু করাপশন, এই প্রত্যেকটি কথাই এই মুহূর্তে মনে হচ্ছে ফাঁকা আওয়াজ। দেখা যাক মহারাষ্ট্রের সরকার এই পুনের কোরেগাঁও এরিয়াতে মাহারভাতান ল্যান্ডে যেভাবে জমি চুরি হয়েছে এই পার্থ পাওয়ারের মতো জমি হাঙরদের হাতে, সে বিষয়ে শেষ পর্যন্ত কী পদক্ষেপ করে। এই খবরের আপডেট জানতে এবং অন্যান্য খবর দেখতে থাকুন কলকাতা টিভি ও কলকাতা টিভি ডিজিটাল। রাত দিন 7 দিন।